হ্যালো এভরিওয়ান, আর আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আলোচনা করতে চলেছি ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনকে নিয়ে। আসলে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশে নির্বাচন ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটা স্বাধীন সংস্থা রয়েছে, যে সংস্থাটির নাম ইলেকশন কমিশন। আসলে ভারতীয় সংবিধান এক্ষেত্রে কিন্তু কানাডার যে শাসনতন্ত্রকে অনুসরণ করেছে। বলে রাখা ভালো যে ভারতের সংবিধান বিভিন্ন দেশের যে ভালো দিকগুলোকে নেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন ক্ষেত্রে, আর এক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষেত্রে কিন্তু কানাডার যে শাসনতন্ত্র রয়েছে, কানাডিয়ান শাসনতন্ত্রকে এখানে অনুসরণ করা হয়েছে। নির্বাচনের দুর্নীতি আর পক্ষপাতিত্ব রোধ করার জন্য কিন্তু এই ব্যবস্থা গৃহীত হয়েছে। এক্ষেত্রে আরো বলে রাখা ভালো যে নির্বাচন কমিশন একটা স্বাধীন আর একটা স্থায়ী সংস্থাও বটে। এই সংবিধানে অনুসারে অনুষ্ঠিত পার্লামেন্ট আর রাজ্য আইনসভার সকল যে নির্বাচন হয়ে থাকে, এই নির্বাচনের ভোটার তালিকাসমূহ প্রস্তুতির সম্পর্কে অধিক্ষেপণ অধীক্ষণ, নির্দেশ ও নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট নির্বাচন সমূহে এবং রাষ্ট্রপতি পদের আর উপরাষ্ট্রপতি পদের নির্বাচন পরিচালনা একটা কমিশনের উপর কিন্তু ন্যস্ত থাকে। ৩২৪-এর এক ধারায় বলা হয়েছে। ৩২৪-এর এক ধারায় নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন কমিশনের কিছু কাজ উল্লেখ আছে এবং বলা হয়েছে যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদের নির্বাচন ক্ষেত্রে কিন্তু একটা স্বাধীন নির্বাচনী যে কমিশন এটি পরিচালনা করে থাকে। একটি মানে রাষ্ট্রপতি পদ এবং উপরাষ্ট্রপতি পদ যে নির্বাচন পরিচালনা করে থাকে একটা কমিশনের উপর সেটা ন্যস্ত থাকে, সেটাই নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকে না। এছাড়াও বলা হয়েছে যে যে অঙ্গরাজ্য আর অঙ্গরাজ্যে যে পঞ্চায়েত বা পৌরসভার সময় যে নির্বাচন পরিচালনার দায়িত্ব, এই নির্বাচন কমিশনের উপর কিন্তু ন্যস্ত নেই। এক্ষেত্রে পঞ্চায়েত আর পৌরসভার যে নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছে 1992 সালের 73 আর 74তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে স্বতন্ত্র রাজ্য নির্বাচন কমিশন কিন্তু গঠন করা হয়েছে। মানে রাজ্যগুলো যে পঞ্চায়েত আর পৌরসভা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই যে স্বতন্ত্র একটা রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থা করা হয়েছে এবং তারাই কিন্তু নির্বাচন পরিচালনা করে থাকে। তো এবারে নির্বাচন কমিশনের যে গঠন রয়েছে, যে কাঠামো রয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন আছে। নির্বাচন কমিশন কিন্তু একজন মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনারকে নিয়ে কিন্তু গঠিত হয়ে থাকে, অথবা মুখ্য নির্বাচন কমিশন এবং কয়েকজন অন্য অন্য নির্বাচন কমিশনারকে নিয়ে গঠিত হয়ে থাকে। ৩২৪-এর ২ ধারায় বলা হয়েছে, সাংবিধানিকভাবে কিন্তু বলা হয়েছে যে নির্বাচন কমিশন একজন মুখ্য নির্বাচন কমিশনার অথবা মুখ্য নির্বাচন কমিশনার এবং কয়েকজন অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়ে গঠিত হয়ে থাকে। ৩২৪-এর ২ ধারা বলা আছে। তবে অন্যান্য নির্বাচন কমিশনের যে সংখ্যা, সেই সংখ্যা সম্পর্কে কিন্তু সংবিধানে কিছু বলা হয়নি। এটা কমিশনারের যে অন্যান্য নির্বাচন কমিশনারের প্রয়োজনীয়তা আর সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করেন। রাষ্ট্রপতি যেরকম মনে করেন সেই অনুযায়ী কিন্তু নির্ধারিত হয়ে থাকে যে মুখ্য নির্বাচন কমিশন ছাড়া অন্যান্য নির্বাচন কমিশনের সংখ্যা কত হবে। নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা যদি একাধিক হয়, তাহলে মুখ্য নির্বাচন কমিশনারই কিন্তু কমিশনের সভাপতি বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ৩২৪-এর ৩ ধারায় কিন্তু বলা হয়েছে। সংবিধানের ৩২৪-এর ৩ ধারায় এটাও বলা হচ্ছে যে যদি একাধিক নির্বাচন কমিশনার থাকেন, তাহলে সভাপতি হিসেবে বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মুখ্য নির্বাচন কমিশনার। এছাড়া নির্বাচন কমিশনার অন্য অন্য পদাধিকারী রয়েছেন, যেমন ডেপুটি নির্বাচন কমিশনার। এই ডেপুটি নির্বাচন কমিশনাররা নির্বাচন কমিশনারের কাজে সাহায্য করে থাকে এবং জনপালন কর্তৃক থেকে তাদের নেওয়া হয়ে থাকে। নির্বাচন কমিশনার নির্দিষ্ট সময়কালের জন্য তাদেরকে কিন্তু নিযুক্ত করে থাকে। ডেপুটি নির্বাচন কমিশনারদের নিচে আছেন সচিবরা, যুগ্ম সচিবরা, উপসচিবরা আর অপর সচিবরা। নির্বাচন কমিশনের সচিবালয়ে এরা কাজ করে থাকে। নির্বাচন কমিশনের যে সচিবালয় রয়েছে সেখানে কিন্তু এই সমস্ত সদস্যরা তাদের কাজ করে থাকে। এছাড়া সংবিধানের ৩২৪-এর ৪ ধারায় বলা হয়েছে যে প্রত্যেক সাধারণ নির্বাচন এবং উপনির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সাহায্য করার জন্য রাষ্ট্রপতি যতগুলো প্রয়োজন আঞ্চলিক নির্বাচন কমিশনার বা রিজনাল ইলেকশন কমিশনারকে নিযুক্ত করতে পারেন। তবে এই ধরনের নিয়োগের আগে কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সাথে কিন্তু পরামর্শ করতে হয়। এই যে রিজনাল ইলেকশন কমিশনারকে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে ৩২৪-এর ৪ ধারায় সংবিধানে বলা হয়েছে যে এক্ষেত্রে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করতে হয়। যে রাজ্য স্তরে যে নির্বাচন কমিশন রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটি
অঙ্গরাজ্যে বর্তমানে যে প্রত্যেক অঙ্গরাজ্যে একজন করে কিন্তু মুখ্য নির্বাচনী অফিসার বা চিফ ইলেকট্রাল অফিসার কিন্তু আছেন বা থাকে। এবং 1966 সালে যে জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে সেখানে কিন্তু প্রত্যেক জেলার জন্য একজন করে নির্বাচনী অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নিয়োগের কথা বলা হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে এই মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যের যে মুখ্য নির্বাচনী অফিসারকে নিযুক্ত করেন। এই মুখ্য নির্বাচনী অফিসারের নিচেই কিন্তু জেলা রিটার্নিং অফিসার রয়েছে। জেলার যে কালেক্টরই এই ভূমিকা কিন্তু পালন করে থাকেন। মুখ্য নির্বাচনী অফিসারের নিচেই থাকেন জেলা রিটার্নিং অফিসার এবং তিনি নিযুক্ত করেন জেলার প্রত্যেক নির্বাচনী ক্ষেত্রের জন্য একজন করে রিটার্নিং অফিসার এবং প্রত্যেক ভোট দান কেন্দ্রের জন্য প্রিসাইডিং অফিসার। তো এবারে সংবিধানের 324-এর 5 ধারা নিয়ে আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে নির্বাচন কমিশনের যে কার্যকাল আর পদচ্যুতি নিয়ে নির্বাচন কমিশনের যে সদস্যদের এবং আঞ্চলিক যে নির্বাচন কমিশনারদের চাকরির সত্ত্বাদি বা কার্যকাল রাষ্ট্রপতি কিন্তু স্থির করে সাংবিধানিকভাবে, এবং তবে এক্ষেত্রে পার্লামেন্ট প্রণীত যে আইন অনুসারে রাষ্ট্রপতিকে ক্ষমতা কিন্তু প্রয়োগ করতে হয়। এবং বলে রাখা ভালো যে 6 বছরের জন্য কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করা হয়ে থাকে। এর মেয়াদ কত থাকে? 6 বছর। কেবল সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার কে রাষ্ট্রপতি কিন্তু অপসারণ করতে পারেন। এখানে 324-এর 5 ধারায় বলা আছে যে প্রমাণিত অসামর্থ্য ও অসৎ আচরণের অভিযোগে রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারে। তবে পার্লামেন্টের যে উভয় কক্ষের অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থনে যদি মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয় তাহলে সেই প্রস্তাবের ভিত্তিতে কেবল রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারেন। 324-এর 5 ধারায় বলা হয়েছে যে তিনি যদি অসমর্থ হয়ে থাকেন তার কাজে বা তার আচরণগত কোনো অসৎ আচরণ দেখা যায়, এই অভিযোগ ক্রমে রাষ্ট্রপতি কিন্তু তাকে পদচ্যুত করতে পারেন। যাকে বলা হচ্ছে যেভাবে ঠিক রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ইমপিচমেন্টের পদ্ধতি, ঠিক তেমনটা মানে পার্লামেন্টের উভয় যে কক্ষের অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী সদস্য 2/3 সমর্থন যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয় তবেই রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন। অন্যান্য যে নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কিন্তু রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন, তবে মুখ্য নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতেই তিনি এটা করতে পারেন। 324-এর 5 ধারায় এটাও বলা হচ্ছে যে মুখ্য নির্বাচন কমিশনার যদি সুপারিশ না করেন তাহলে রাষ্ট্রপতি অন্যান্য নির্বাচন কমিশনার বা আঞ্চলিক নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন না। 324-এর 5 ধারায় আসলে মুখ্য নির্বাচন কমিশন যদি সুপারিশ করে তবেই রাষ্ট্রপতি এই সমস্ত আঞ্চলিক নির্বাচন কমিশনারদের বা অন্যান্য নির্বাচন কমিশনারদের কিন্তু পদচ্যুত করতে পারেন। 324-এর 5 ধারায় এমনটাই সংবিধানে বলা হয়েছে। তো এবার পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। তো নির্বাচন কমিশনের কার্যগুলিকে প্রকৃতিগত বিষয়ে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রশাসনিক, পরামর্শ প্রদানমূলক ও আধা বিচার বিভাগীয়। 324-এর 1 ধারায় বলা হয়েছে যে ভোটার তালিকা প্রণয়ন করা নির্বাচন কমিশনের এবং তা প্রয়োজন মতো সংশোধন করা কিন্তু তার একটা অন্যতম কাজ, এবং ভোটার তালিকা প্রণয়ন, নিয়ন্ত্রণ, তথ্য প্রদানের দায়িত্ব ও ক্ষমতা নির্বাচন কমিশনের উপর ন্যস্ত রয়েছে। এছাড়া নির্বাচন কমিশন সমগ্র দেশব্যাপী নির্বাচনী ক্ষেত্রসমূহের জন্য ভৌগোলিক এলাকা নির্ধারণ করেন। ঠিক আছে, ভৌগোলিক এলাকা মানে যে এলাকার মধ্যে নির্বাচন হচ্ছে বা কোন এলাকা থেকে কোন এলাকা পর্যন্ত একটি নির্বাচন কেন্দ্র থাকবে সেটাও কিন্তু নির্ধারণ করেন এই নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচন কমিশনের সংবিধান আর দেশের সাধারণ আইন অনুসারে নির্বাচন কমিশন পার্লামেন্ট আর রাজ্য আইনসভা এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজের তদারকি আর পরিচালনা করে থাকে। নির্বাচনের তারিখ আর সম্পূর্ণ নির্ঘণ্টন প্রকাশ কিন্তু নির্বাচন কমিশনকে করতে হয়। এছাড়া যে মনোনয়নপত্র পেশ করার তারিখ, প্রত্যাহার করার তারিখ, মনোনয়নপত্র বৈধতা বিচারের তারিখ প্রভৃতি নির্ধারণ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তার উপর ন্যস্ত যে দায়িত্ব সম্পাদন করার জন্য প্রয়োজনীয় যে সংখ্যক কর্মচারীর ব্যবস্থা তার জন্য রাষ্ট্রপতি বা রাজ্যপালের অনুরোধ করতে পারে। সংবিধানের 324-এর 6 ধারায় বলা হয়েছে যে অনুরোধ রাষ্ট্রপতি ও রাজ্যপাল অনুরোধ রাখতে হয়। এছাড়া নির্বাচন কমিশন নির্বাচন সম্পর্কিত যে কোনো বিরোধ নিয়ে তদন্ত করার জন্য তদন্ত কমিশন গঠন করতে পারে। এছাড়া নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনী প্রতীকী প্রদান করে, যে বিভিন্ন দলের যে চিহ্ন বা তাদের প্রতীকী কেমন হবে সেটা কিন্তু নির্বাচন কমিশনই স্থির করে। অনেক সময় যে নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করে তাদের ভিতরে যদি ভাঙন দেখা যায় সেক্ষেত্রে নির্বাচনী যে প্রতীকীর দাবি নিয়ে যে বিরোধ সৃষ্টি হয় সেই বিরোধের
ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব মানে সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়ে থাকে। নির্বাচনকে স্থগিত বা বাতিল করার ক্ষমতাও কিন্তু নির্বাচন কমিশন রয়েছে। কোনো নির্বাচনকে স্থগিত করা মানে কিছু সময়ের জন্য বন্ধ রাখা বা নির্বাচনকে সময়সীমা বৃদ্ধি করা বা নির্বাচনের যে এবং নির্বাচনকে বাতিল করার কিন্তু মানে দায়িত্ব বা ক্ষমতা কিন্তু রয়েছে নির্বাচন কমিশনের হাতে। এছাড়া আইনসভার যে সদস্যদের অযোগ্যতার প্রশ্নে কিন্তু পার্লামেন্ট আর রাজ্য আইনসভার সদস্যদের যে অযোগ্যতার সম্পর্কে নির্বাচন কমিশন যথাক্রমে রাষ্ট্রপতি আর রাজ্যপালকে কিন্তু পরামর্শ দিয়ে থাকে। কোনো সদস্যের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে এবং রাজ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতি এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে, আর কমিশনের পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। 103 ধারায় কিন্তু বলা হয়েছে। তেমনি রাজ্য আইনসভার ক্ষেত্রে সদস্যের অযোগ্যতা সম্পর্কে প্রশ্ন উঠলে তা রাজ্যপালের বিচার বিবেচনার জন্য পেশ করতে রাজ্যপাল এক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেন এবং তদনুসারে সিদ্ধান্ত গ্রহণ করেন। 192 ধারায় কিন্তু এটা বলা হয়েছে। তবে বর্তমানে নির্বাচনী সংক্রান্ত যে বিরোধ তা মীমাংসার দায়িত্ব কিন্তু আদালতের হাতে ন্যস্ত রয়েছে। সংবিধানের 19তম সংশোধন 1966-তে এটা বলা হয়েছে। নির্বাচন কমিশনের সময় যে নির্বাচনী যে প্রচারের সময় বেতার আর দূরদর্শনে রাজনৈতিক দলসমূহের যে প্রচার পর্যায়ে তার তালিকা তৈরি করবেন নির্বাচন কমিশন। মানে কোনো দূরদর্শন বা কোনো বেতারে কোন রাজনৈতিক দলের প্রতিনিধি কখন বক্তব্য রাখবে বা কার পরে কে বকে এটাও ঠিক করেন নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনী যে কমিশন নির্বাচনের জন্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে রেজিস্ট্রি করেন এবং রেজিস্ট্রিকৃত দলগুলোকে জাতীয় বা রাজ্য দলের মর্যাদা দিয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, কোনো রাজনৈতিক দলকে নিম্নোক্ত ভিত্তিতে জাতীয় দলের মর্যাদা দেয়। মানে যে শর্তগুলো রাখা হয়েছে, বলা হয়েছে যদি কোনো দল 4টি অঙ্গরাজ্যে প্রদত্ত মোট ভোটের 6% সংগ্রহ করে এবং তা ছাড়া দলটা যদি কোনো বা কয়েকটা রাজ্য থেকে লোকসভায় 4টি আসন দখল করে, অথবা দলটা যদি লোকসভায় 2% আসন দখল করে এবং এই সদস্যরা 3টি পৃথক রাজ্য থেকে নির্বাচিত হন, তাহলে কিন্তু সেই দলটিকে মানে সেই রাজনৈতিক দলকে কিন্তু একটা জাতীয় দলের মর্যাদা দেওয়া হবে। একইভাবে কি বলা হচ্ছে, যদি কোনো মানে দল যদি রাজ্য দলের মর্যাদা পেতে দেয়, সেক্ষেত্রে কিন্তু সেই দল রাজ্যের প্রদত্ত যে বৈধ ভোটে তার 6% অর্জন করবে এবং তাছাড়া দলটা বিধানসভার 2টি আসন দখল করে, অথবা দলটা যদি বিধানসভার মোট আসনের 3% দখল করে বা বিধানসভার 3টি আসন দখল করে, যেটা বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য দলের স্বীকৃতি পাবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দল আর নির্বাচন প্রার্থী, সরকার বা সরকারি কর্মচারী এবং ভোটদাতাদের জন্য প্রয়োজনীয় আচরণবিধি, যে কোড অফ কন্ডাক্ট, নির্বাচন কমিশন আচরণবিধি কিন্তু নির্ধারণ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কর্তৃক যে নির্ধারিত নিয়মাবলী মানা হচ্ছে কিনা তা দেখার জন্য কমিশন পরিদর্শক নিয়োগ করে থাকে কিন্তু।